হারাধন, হারাধন। মাধবী, মাধবী, কোথায় যাচ্ছ? সময়টা গ্রীষ্মকাল। সূর্যের তপ্ত অগ্নিশিখা আছড়ে পড়ছে গ্রামের বুকে। এই ভীষণ গরমে একমাত্র স্বস্তি হলো সন্ধ্যের সময়, কারণ এখন প্রায় রোজই সন্ধ্যের পর ঝড় বৃষ্টি শুরু হয়। তাতে গ্রামের মানুষের একটু স্বস্তি মেলে। আজ শৈলেনের বাড়িতে তারই গ্রামের বন্ধু এসেছে। ওরা রোজ গ্রামের বটতলাতে আড্ডা দেয়। তবে দুদিন ধরে শৈলেন না যাওয়ায় গঙ্গা ওর বাড়িতে এসছে ওকে দেখতে। তবে এখন শৈলেন ভালো আছে। দুদিন একটু ঝড় থাকাতে তাকে মা বাড়ির বাইরেই বেরোতে দেয়নি। তোর কি হলো রে? হঠাৎ দুদিন দেখি না, তাই তো তোকে দেখতে এলো। কদিন আগে গেছিলাম মাসির বাড়ি। সেখানে সত্যনারায়ণের পুজো ছিল। বাবার কাজের জন্য মা যেতে পারেনি, তাই আমি একাই গেলাম। পুজো শেষ হতে বেশ কিছুটা সময় লাগলো। খাবার খেয়ে যখন সেখান থেকে রওনা দিলাম তখন অনেকটা রাত হয়ে এসছে। মাসি যদিও অনেকবার বলেছিল এই রাতে ফিরতে না, তবে আমি রাজি না হওয়াতে তিনিও বেশি জোর করেনি। অনেকটা পথ হাঁটার পর কেমন যেন আমার শরীরটা ভারী হয়ে গেল। পথে তখন আমি একাই। চারদিকে ঘন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। কিছুটা এগোতেই দেখলাম আমার সামনে কে হেঁটে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলাম, দেখি একজন মহিলা হেঁটে যাচ্ছে। অন্ধকারে তাকে ভালো করে দেখতে না পেলেও তার পায়ের নুপুরের আওয়াজ শোনা যাচ্ছিল। তখন বুঝলাম সে একজন মহিলা। কিন্তু জঙ্গলের বাদিকটা ঘুরতেই তাকে আর দেখতে পেলাম না। আমি তো অবাক হয়ে গেলাম, এত কম সময়ের মধ্যে মহিলাটা গেল কোথায়? ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি 7-5 আর না ভেবে চলার গতি বাড়ালাম। কিছুটা চলার পর আমার মনে হলো সে একই নুপুরের শব্দ এবার আমার পেছন থেকে ভেসে আসছে। আমি আরো জোরে হাঁটা শুরু করলাম, কিন্তু আমার মনে হলো সেই নুপুরের শব্দটা যেন একদম আমার পেছন থেকেই আসছে। আমি দাঁড়ালে সেই শব্দটাও থেমে যাচ্ছে, আর আমি চলা শুরু করলে সে আবার আমার পথ অনুসরণ করে আমার পেছন পেছন চলছে। কিন্তু আমি একবারও পেছন ফিরে তাকাইনি। মা আমাকে বলেছিল এমন কিছু যদি কখনো হয় তখন যেন পেছন ফিরে না তাকাই। এবার আমি বেশ কিছুটা ভয় পেয়ে গেছিলাম, আর কোনো রাস্তা না দেখতে পেয়ে আমি ভগবানের নাম স্মরণ করতে করতে হাঁটার গতি আরও বাড়ালাম, আর একদম বাড়িতে ঢুকে দরজাটা বন্ধ করে থামলাম। বাড়িতে পৌঁছে মাকে সব বলার পর মা তো লঙ্কা সর্ষে পুড়িয়ে ধুয়ো দিতে থাকে। মা বলল এতে সব খারাপ প্রভাব কেটে যাবে। এরপর থেকেই আমার শরীরটা একটু খারাপ করেছিল, তবে এখন আমি একদম ঠিক আছি। ওরা এইসব কথাই বলছিল, তখন বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তখনই মা এসে বলল, বাবা গঙ্গা, তুমি আজ বাড়ি ফিরো না, আজ রাতটা এখানে থেকে যাও। বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখে মনে হয় এ তো সহজে থামার না। আজ এখানে খেয়ে দে ঘুমিয়ে পড়ো, কাল সকালে বাড়ি যেও। বাড়িতে কি বলে এসছিলি? এখানে আসার কথা বলে এসছিলি? তা তো বলেছি। তবে আর কোনো চিন্তা নেই, এই ঝড় বৃষ্টি দেখে তারাও বুঝবে যে এখানেই থেকে গেছিস। আচ্ছা কাকিমা,
সেদিন শৈলেন যা দেখেছিল সেটা কি ছিল? সেটা ছিল নিশি। নিশি? সে আবার কি? আমাদের এই সুন্দর গ্রামের নাম সুন্দর হলেও আসলে এর ভেতরের গল্প এত সুন্দর নয়। তোমরা ছোট, তাই তোমরা সব কিছু জানো না। এই নিশির উৎপাতের জন্যই রাতের বেলা গ্রামের পথঘাট একদম ফাঁকা হয়ে যায়। আমি সেদিন শৈলেনকে বারবার বলে দিয়েছিলাম, রাত হয়ে গেলে সে যেন মাসির বাড়ি থেকে না আসে, সে যেন ওখানে থেকে যায়। কিন্তু সে তো না শুনে ওই রাতের অন্ধকারেই বাড়ি ফেরে। তাই ওর পিছু নিয়েছিল নিশি। তবে ওর সাথে পুজোর ফুল আর প্রসাদ ছিল বলে ওর বেশি কিছু করতে পারেনি সেই নিশি। না হলে সে একবার যদি কারোর পিছু নেয়, তার নাম ধরে ডাকে, তবে তার মৃত্যু নিশ্চিত। তোমরা ছোট ছোট ছেলে, তাই তোমরা এসব জানো না। এই গ্রামে রোজ কারোর না কারোর ঘরে সামনে নিশি আসে। তবে এখন মানুষজন অনেক সতর্ক হয়ে গেছে। তবে প্রথম প্রথম এই নিশির চক্করে অনেক মানুষের প্রাণ গেছে। নিশির ডাক যে বড়ই ভয়ঙ্কর। যে একবার এই ডাকে সাড়া দেয় তার মৃত্যু নিশ্চিত। মা, এই নিশি কি কোনো ভূত? হ্যাঁ বাছা, এই হলো নিশি ভূত। তার মায়া জড়ানো ডাকে যেই সাড়া দিয়েছে সে আর বেঁচে ফেরেনি। তবে এই গ্রামটা একসময় একদম স্বাভাবিকই ছিল। বেশ কিছু বছর আগে গ্রামে একটা ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই এই নিশির উৎপাত এই গ্রামে শুরু হয়। কখনো তার কান্নার আওয়াজ শোনা যায়, আবার কখনো সে কারোর নাম ধরে ডাকে। সেই থেকে আজ অবধি তার তাণ্ডব চলছে। তোমরা এইসব জানো না। সেই নিশি রোজ রাত বাড়তেই গ্রামের রাস্তায় বেরোয়, আর তার শিকার নিজেই সে খোঁজে। আচ্ছা, অনেক কথা হলো, এবার দেখি রাতের খাওয়া খেয়ে নাও দুজনেই। খেয়ে দে দুই বন্ধু মিলে শুয়ে পড়ো। বৃষ্টিটা যে এখনো কমলো না। আমি যাই, তোমাদের আর তোমার বাবাকে খাবার দিয়ে দিই গিয়ে। রাতে খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। মা বিছানা করে দিয়ে মশারি টাঙিয়ে দিল। ঘরের একটা খাটে মা আর বাবা শুয়েছে, আর একটা খাটে শৈলেন আর গঙ্গা শুয়েছে। মা বারবার আমাদের বলে দিল, খুব সাবধান, রাতের বেলা কোনো ডাক শুনলে খবরদার সাড়া দেবে না। সাড়া দিলে আর রক্ষা নেই। বাইরে তখনও বৃষ্টির দাপট চলছে। তুই কি বলিস? রাতে কি নিশির ডাক শুনতে পারবো আমরা? শুনতে পেলেও কোনো আওয়াজ করবি না। ওরা দুজনে চুপ করে শুয়ে রইল। ওদের কারোর চোখেই ঘুম নেই। এক অজানা কৌতূহল ওদের মধ্যে কাজ করছে। রাত তখন নিঝুম, কোথাও কোনো কুকুর বিড়ালের আওয়াজও নেই। মা বাবা গভীর ঘুমে আচ্ছন্ন তখন। মায়ের নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। এপাশ ফিরে গঙ্গা দেখল শৈলেনও গভীর ঘুমে আচ্ছন্ন। গঙ্গা মনে মনে ভাবে, এমনও হয় নাকি? এইসব গ্রামের মানুষের বানানো। সে এসবই ভাবছিল, তখনই দূরে কোথাও একটা শব্দ হলো। কারোর একটা ডাক শুনতে পেল।
আওয়াজটা শুনে সে বিছানায় উঠে বসল। ভয়ে তখন তার অবস্থা খারাপ। কি করব ভাবছে। ভাবলো একবার শৈলেনকে ডেকে আওয়াজটা শোনাই। তারপর ভাবলো, না, ওর শরীরটা দুর্বল, সবেমাত্র শরীর খারাপ থেকে উঠেছে, তাই ওকে আর বিরক্ত করা ঠিক হবে না। কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর শোনা গেল না। এরপর গঙ্গাও কখন ঘুমিয়ে পড়ল সেও জানে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা শৈলেন ও তার মাকে সবটা জানালো। কাল রাতের কথা, ওই আওয়াজ শোনার কথা। সব শুনে শৈলেনের মা বলল, বাবা, তুমি সাবধানে থেকো। যে একবার তার আওয়াজ শোনে, ওই নিশি তার কাছে আবার ফিরে আসে। এরপর গঙ্গা তার বাড়িতে ফিরে আসে। বটতলায় ওদের আড্ডায় আজ শুধু নিশিডাকের আলোচনাই চলছে। আজ শৈলেনও এসছে আড্ডায়। এখন সেই সম্পূর্ণ সুস্থ। আজ রাতেও কি তাহলে নিশি বেরোবে? হ্যাঁ, মা তো বলেছিল সে 3 বার ডাকে, আর যে তাকে আওয়াজ দেয় তার মৃত্যু অনিবার্য। তোরা সব সাবধানে থাকিস। আজ আমরা সারা রাত জাগবো। এরপর ওরা যে যার বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে ওরা রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো। রাত জাগার পরিকল্পনা প্রস্তুত। তবে এত পরিকল্পনা করেও বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমে একেবারে আচ্ছন্ন। পরদিন সকালে শৈলেন ও গঙ্গা গ্রামের বটতলায় একসাথে হলো। কাল রাতে সব কিছু ঠিক করে রাখলাম, তবে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তুই কি শুনেছিস কাল নিশির ডাক? না, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। চল না দেখে আসি গ্রামের সবাই ঠিক আছে কি না। ওরা গ্রামের এক গলি থেকে আরেক গলি হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা দেখে গ্রামের একটা বাড়িতে খুব ভিড়। সেখানে গিয়ে ওরা দেখে একটা মানুষের মৃতদেহ নিয়ে বসে আছে তার বাড়ির লোক, আর ফুপড়ে ফুপড়ে কাঁদছে। ওরা সেখানে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞাসা করলো কিভাবে হয়েছে। আর বইল না, কাল রাতে এই ঘটনা ঘটছে। আজ সকালে পশ্চিমের মাঠের পাশ দিয়া দেহটা উদ্ধার করছে গ্রামের মানুষ। কিন্তু কিভাবে হলো তা জানা গেছে? শুনলাম কাল রাতে একজন বয়স্ক লোক প্রাকৃতিক কাজ করার জন্য বাইরে বেড়াইছিল। সেই দেখেছে যে এই লোকটি মাঠের পাশে সোজা রাস্তা ধইরা হেঁটে যাচ্ছে। সে অনেকবার জোরে জোরে আওয়াজ দিয়া ওকে ডাকে, তবে সে যেন কিসের এক টানে সোজা হেঁটে চলে গেল। বৃদ্ধের গলার আওয়াজ তার কান অবধি যেন পৌঁছায়নি। এরপর আজ সকালে তাকে পাওয়া যায়। এই নিশির খপ্পরে যে পড়ছে তাকে আর বাঁচানো যায় না। তোমরাও সব সাবধানে থাইকো, এর আবার উৎপাত শুরু হয়েছে। বুঝলি গঙ্গা, চল এবার বাড়ির থেকে যাই। সন্ধে এই হলো বলে আর দেরি করে কাজ নেই। তাই ভালো। তবে আজ আমি রাতে ঘরের জানলা দিয়ে নিশিকে দেখবই। আজকে আর ঘুমাবো না। না তো আমাদের দেখতে দেবে না। তুই দেখে আমাদের জানাস সে ভূতকে কেমন দেখতে। এখন তবে চ। এরপর ওরা যে যার বাড়ির পথ ধরে। শৈলেন বাড়িতে এসে মাকে জানায় যে গ্রামে নিশির হাতে একজন মারা গেছে কাল রাতে। সব শুনে
তো মাও খুব ভয় পেল। যাই হোক, রাতে ওরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। এদিকে গঙ্গা নিশির অপেক্ষা করতে থাকে। জানলার এক কোণে দাঁড়িয়ে আছে সে আজ দেখেই ছাড়বে। তখন চারদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দূরে কোথায় যেন শিয়ালের ডাক মাঝে মাঝে কানে আসছে। গঙ্গা চুপ করে দাঁড়িয়ে আছে। তার ঘর অন্ধকার ঘরে একপাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কিশোর বয়সের কৌতূহলটা হয়তো খুব বেশিই হয়। এমনভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ অনেক রাত হয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে গঙ্গার মাঝে মাঝে চোখে ঘুমও চলে আসছে। সে মাঝে মাঝে গাটা ঝাড়া দিয়ে ঘুমটা তাড়ানোর চেষ্টা করছে। এমনভাবেই বেশ কিছুটা সময় কাটল। হঠাৎ তার কানে এলো নূপুরের শব্দ। গঙ্গা তৎক্ষণাৎ সজাগ হয়ে বাইরের দিকে বড় বড় চোখ করে দেখে শশীভূষণ, শশীভূষণ। সামনে পথটার ধারে একজন অবয়ব, মাথাটা তার ঘোমটা দিয়ে ঢাকা। সে কার একজনের নাম নিতে নিতে এপাশ থেকে ওপাশ হেঁটে চলেছে। পরনে তার সাদা শাড়ি। এই দৃশ্য দেখে গঙ্গার আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। সে চুপ করে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এরপর সেই অবয়বটা যেতে যেতে দূরে কোথায় যেন মিলিয়ে যায়। গঙ্গা এরপরে নিজের বিছানায় এসে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে। পরদিন গঙ্গা গ্রামের বটতলার আড্ডায় কাল রাতের ঘটনাটা সব বলে। বাবা গঙ্গা, তোর তো খুব সাহস রে। তুই লুকিয়ে লুকিয়ে নিশিকে দেখেছিস? সে তো দেখেছি, তবে কার কাছ থেকে এই নিশির ঘটনাটা সম্পূর্ণ জানা যায় বলতো? মায়ের মন্দিরে যে পুরোহিত ঠাকুর আছে, সে কিছু না কিছু নিশ্চয়ই জানবে। তাহলে চল না যাই, দেখে কিছু জানা যায় কিনা। এরপর ওরা গ্রামের মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে ওরা দেখে তখনও পুরোহিত মশাই পুজোয় ব্যস্ত। পুরোহিত মশাই ওদেরকে দেখে ইশারায় বসতে বলে। পুজো শেষে ঠাকুরমশাই ওদের পাশে এসে বসে। কি ব্যাপার, তোরা সব এখানে? কিছু বলবি? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা নিশির ব্যাপারে জানতে চাই। গ্রামের অনেক মানুষ নিশির ডাকে মারা যাচ্ছে। এই নিশি কি? ও আচ্ছা, তোরা নিশির ব্যাপারে জানতে চাস? আচ্ছা বলছি, তোরা চুপ করে শোন। নিশি এই গ্রাম বাংলার এক পরিচিত ভূত। এই ভূত ঘুমের মধ্যে মানুষের পরিচিত একজনের গলা করে ডাক দেয়। সেই ডাকে সাড়া দিলেই তাকে ঘুম থেকে তুলে তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। এই নিশি কখনো কাউকে দুবারের বেশি ডাকে না, তাই বাড়ির বড়রা 3 বারের কম কেউ ডাকলে তাকে সাড়া দিতে বারণ করতেন। এই নিশি 3 বার ডাকতে অক্ষম। নিশি সাধারণত গভীর রাতে মানুষকে ডাক দেয়। দিনের বেলায় নিশি কখনো মানুষকে ডাকে না। গভীর রাতে 2 বার ডাকার পর অপেক্ষা করতে থাকে। সেই সময় মানুষ বারবার উত্তর চেয়ে ডাক দিলেও এই নিশি কোনো উত্তর দেয় না। শুধু মায়াবী এক হাসি ছাড়া সে আর কিচ্ছু বলে না।
বাইরে দরজার ওপারে অপেক্ষা করতে থাকে। যদি কোনো মানুষ দরজা খুলে বের হয় তবে নিশি তার পিছু নিতে সে মানুষকে বাধ্য করে এবং দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে প্রাণে মেরে দেয়। কিন্তু নিশি এমনভাবে সাধারণ মানুষগুলোকে কেন মেরে ফেলে? কি রাগ তার মানুষদের উপর? এর কারণ কি? আমার তখন বয়স বছর 5। সেই সময় এই গ্রামে জমিদারের রাজত্ব ছিল। সেই সময় এই জমিদারের দাপট ছিল খুব বেশি। ওর ভয়ে গ্রামের মানুষ তটস্থ হয়ে থাকত। শুনেছিলাম এই জমিদারের খারাপ নজর গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ের উপর পড়ে। মেয়ে বাঁচানোর জন্য তার বাবা জমিদার মশাইয়ের কাছে অনেক কাকুতি মিনতি করে, তবে এতে কোনো লাভ হয় না। এই খবরটা চারপাশে ছড়িয়ে না পড়ে তার জন্য জমিদারের লেঠেল তার কথা মতো ওই কৃষকের বাড়িতে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারে আর মেয়েটিকে জোর করে নিজের সাথে নিয়ে যায়। কিন্তু কিভাবে যেন মেয়েটি তাদের হাত থেকে পালিয়ে যায় আর গ্রামের সব বাড়ির দরজায় দরজায় গিয়ে তাকে বাঁচানোর জন্য প্রার্থনা করতে থাকে। কিন্তু গ্রামের মানুষ জমিদারের ভয়ে দরজা খুলল না। সব দরজায় দরজায় গিয়ে যখন কারুর কাছ থেকে সাহায্য পেল না, তখন মেয়েটা আর কোনো রাস্তা না দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দেয়। সে তো আর বাঁচেনি। আর তারপর থেকেই বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। আগে জমিদার বাড়ির সবাই মারা যায় কোনো এক অজ্ঞাত কারণে, আর গ্রামের মানুষগুলোর উপরও উপদ্রব শুরু হয়। মনে করা হয় এই কাজ সব সেই মেয়েটিই করছে। এরপর থেকেই গ্রামে কারুর না কারুর মৃত্যু সংবাদ শোনা যায় রোজই। তবে এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? অনেক উপায় করা হয়েছে, তবে তাতে কোনো কাজ হয়নি। এই গ্রামকে সম্পূর্ণ খালি না করা পর্যন্ত তার শান্তি নেই। তাই বলছি, তোমরা সব সাবধানে থেকো। তার কোপ যে কখন কার ওপর পড়বে তার ঠিক নেই। এখন তোমরা বাড়ির দিকে রওনা হও। আমিও মন্দির বন্ধ করে বাড়ির দিকে যাই। ওরাও আর দেরি না করে যে যার বাড়ি চলে যায়। এই মৃত্যুর খেলা কিভাবে বন্ধ হয় সেটা ওরাও জানে না। তবে কি এক এক করে মরতে মরতে পুরো গ্রামটাই একদিন উজাড় হয়ে যাবে? আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা।